আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও ক্লাস। আজকে আমরা সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। চলো আমরা প্যাসেজটি পড়ে নিই। আচ্ছা, আমরা এই প্যাসেজটিতে যদি একটু খেয়াল করি, দেখো কোথা থেকে প্রশ্ন আসছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই। এখানে হচ্ছে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি থেকে মূলত প্রশ্ন হয়েছে। চলো প্রশ্নটি আগে প্যাসেজটি আমরা পড়ে নিই, তারপরে প্রশ্ন সমাধান করব। খুব সহজে বলি, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দেশগুলো রিলাই হেভিলি অন, ভীষণভাবে নির্ভর করে কিসের উপরে? পেট্রোলিয়ামের উপরে, কয়লার উপরে, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। তাহলে এখানে পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এদের উপরে নির্ভর করছে ফর দেয়ার এনার্জি সোর্সেস। হ্যাঁ, তাদের শক্তির উৎসর জন্য। শক্তির উৎসর জন্য এই তিনটি বিষয়ের উপরে তারা নির্ভরশীল। এগুলোকে হচ্ছে ফসিল ফুয়েল বলা হয়। দেয়ার আর টু মেজর, দুই ধরনের টাইপস মানে ধরন রয়েছে অফ এনার্জি সোর্সেস। শক্তির উৎসের দুইটি ধরন হচ্ছে, একটা হচ্ছে রিনিউয়েবল। রিনিউয়েবল মানে হচ্ছে যেটাকে এবল মানে যোগ্য, রিনিউ মানে হচ্ছে পুনরায় তৈরি করা, পুনরায় তৈরি করার যোগ্য। আর একটা হচ্ছে নন রিনিউয়েবল, যাকে কখনোই কি করা যায় না, পুনরায় তৈরি করা যায় না। হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েল। হাইড্রোকার্বন বলতে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে যৌগগুলো সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েল। তাহলে আমরা বুঝতে পারলাম সকল ফসিল ফুয়েলগুলোই কী দিয়ে তৈরি? হাইড্রোকার্বন দিয়ে তৈরি। ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি আর নন রিনিউয়েবল সোর্সেস। ফসিল ফুয়েল সম্বন্ধে মনে রাখতে হবে, ফসিল ফুয়েল হচ্ছে এমন একটা উপাদান যেটা পোড়ালে শক্তি উৎপন্ন হয়, কিন্তু সে নিজে জীবন্ত না। ইট ইজ আ নন লিভিং এলিমেন্ট। ঠিক আছে। আর নন রিনিউয়েবল রিসোর্সেস, এটা হচ্ছে নবায়ন অযোগ্য একটি উপাদান অফ এনার্জি, শক্তির। হ্যাঁ, এগুলো মূলত কখনোই কি করা যায় না, হাইড্রোকার্বন বা ফসিল ফুয়েলগুলো কখনোই তৈরি করা যায় না। এখানে এই যে ফসিল ফুয়েলের উদাহরণ হচ্ছে যে পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এগুলো নিজে থেকে আমরা তৈরি করতে পারবো না। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক উপাদান। রিলায়েন্স অন দেম, এগুলোর উপরে যে আমাদের নির্ভরতা পোজেস, এটি ধারণ করেছে রিয়েল বিগ প্রবলেম। হ্যাঁ, এটি একটি বড় সমস্যা ধারণ করেছে। প্রথমত ফসিল ফুয়েল সাচ অ্যাজ, যেমন অয়েল, কোল, গ্যাস। এখানে তেল, কয়লা এবং গ্যাসকে বোঝানো হচ্ছে। এই ধরনের ফসিল ফুয়েলগুলো আর ফাইনাইট এনার্জি। ফাইনাইট মানে কি? সসীম, একটা সময় শেষ হয়ে যাবে। সোর্সেস, হ্যাঁ, ফাইনাইট এনার্জি সোর্সেস, একটা সময় শেষ হয়ে যাবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট দেম, এবং বিশ্ব একটা সময় এদেরকে হারিয়ে ফেলবে। ইভেনচুয়ালি, ফলশ্রুতিতে একটা সময় হারিয়ে ফেলবে। অয়েল, কোল আর গ্যাস, এই একটা সময় এই তিনটা জিনিস আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। সেকেন্ডলি, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ, এগুলো খুব বেশি দামি হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে। ইন দ্য কামিং ডিকেডস, পরবর্তী দশকগুলোতে এটি খুব বেশি মূল্যবান হয়ে যাবে। অ্যান্ড টু ড্যামেজিং, এটা হয়ে যাবে মানে টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত বা ক্ষতিকর হয়ে যাবে, পরিবেশের জন্য ভীষণ মাপে ক্ষতিকর হয়ে যাবে। এগুলো কিন্তু সবগুলো ফিউচারের কথা বলা হচ্ছে। থার্ডলি, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট, এটা কী রয়েছে? সরাসরি তোমার ক্ষতিকারক একটা প্রভাব রয়েছে অন আর্থস এনভায়রনমেন্ট, পৃথিবীর পরিবেশের উপরে একটা ক্ষতিকর প্রভাব রয়েছে। কজিং, যেটি মূলত ঘটায় গ্লোবাল ওয়ার্মিং। এক কথায় বলতে গেলে এই যে তোমার ফসিল ফুয়েলগুলো কী ঘটাচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে। ইন কন্ট্রাস্ট, অন্যদিকে বিপরীতে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এই যে তোমার রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলতে নবায়নযোগ্য যে শক্তিগুলো রয়েছে সেই শক্তির উৎসগুলো, যেমন উইন্ড অ্যান্ড সোলার এনার্জি, এরা নবায়নযোগ্য শক্তির উৎস। এরা কিন্তু নবায়নযোগ্য শক্তি নয়, শক্তির উৎস। আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, মানে কি হচ্ছে? এটা ঘাটতি পূরণ করছে। অ্যান্ড নেভার রান আউট, এটি কখনোই শেষ হয়ে যায় না। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। যত প্রকার রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে বেশিরভাগই তোমার যত কী রয়েছে, নবায়নযোগ্য যত শক্তি রয়েছে, এগুলো কোথা থেকে আসে? সূর্য থেকে আসে। সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড, সূর্যের আলো এবং সোলার এনার্জি যেটা হচ্ছে সৌরশক্তি, এটাকে ব্যবহার করা যায় ফর হিটিং অ্যান্ড লাইটিং হোম, বাড়িঘরকে একটু উত্তপ্ত করতে, মানে উষ্ণ করতে এবং আলোকিত করতে, আলো জ্বালাতে। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আবিষ্কার করতে। অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, অন্যান্য বাণিজ্যিক এবং মানে শিল্প সংক্রান্ত কাজের জন্য মূলত এই সোলার এনার্জিগুলো ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখি, দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড। এখানে সানস হিট বলতে কি বোঝাচ্ছে? সূর্যের যে আলোটা, এখানে ড্রাইভস দ্য উইন্ড, এটি মূলত কাকে বাতাসকে বয়ে নিয়ে যাচ্ছে। সূর্যের যে তাপ, এটি মূলত বাতাসকে বহন করছে। অ্যান্ড দিস উইন্ড, এবং এই বাতাস যেটা, ওই উইন্ড এনার্জি, বাতাসের যে শক্তি, ক্যান বি ক্যাপচার্ড, এটিকে ধারণ করা যায় উইথ দ্য উইন্ড টারবাইন্স। কিসের মাধ্যমে? উইন্ড টারবাইন্সের মাধ্যমে বা বাতাসের টারবাইনের মাধ্যমে। টু প্রডিউস ইলেকট্রিসিটি, কিসের মাধ্যমে? এটি মূলত ইলেকট্রিসিটি বা হচ্ছে তোমার
বিদ্যুৎ উৎপন্ন করার কারণে মূলত এটি ব্যবহৃত হচ্ছে। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ইভাপোরেট। পরবর্তীতে এই বাতাস এবং সূর্যের যে তাপ রয়েছে এটি কি করছে, পানিকে কি তৈরি করছে, ইভাপোরেট বা জলীয় বাষ্পে রূপান্তরিত করে দিচ্ছে। হোয়েন দ্য ওয়াটার ভ্যাপার টার্নস ইন্টু রেইন অর স্নো অ্যান্ড ফ্লো ডাউনহিল ইন্টু রিভার্স অ্যান্ড স্ট্রিম। যখন এই যে ওয়াটার ভ্যাপার বলতে জলীয় বাষ্পটা রূপান্তরিত হচ্ছে বৃষ্টিতে অথবা স্নো বা কুয়াশাতে, অ্যান্ড ফ্লো ডাউনহিল ইন্টু, এবং সেটি পাহাড় বেয়ে কোথায় চলে আসছে, রিভার অর স্ট্রিম, হ্যাঁ এখানে নদীতে অথবা নদীর স্রোত হিসেবে মূলত নিচে নেমে আসছে। ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড, এই মুহূর্তেও তাদের শক্তিকে আটকানো যায় অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি। এখানে বলতে হচ্ছে হাইড্রো ইলেকট্রিক এনার্জি বলতে তোমার হাইড্রোতরিক শক্তি হিসেবে মূলত এটাকে ক্যাপচার করা যায়, ঠিক আছে। এরপরে আমরা যদি একটু দেখি অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো, এখানে হচ্ছে রেইন অ্যান্ড স্নো বৃষ্টি এবং এখানে তো স্নো হচ্ছে তুষার বলা যায়। তুষারের পাশাপাশি সানলাইট কজেস, সানলাইট সূর্যের আলো মূলত ঘটায়, কি ঘটায়, প্লান্ট টু গ্রো, হ্যাঁ উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে। এখানে খেয়াল রাখতে হবে এই স্নো শব্দের অর্থ কিন্তু তুষার, এটার অর্থ হচ্ছে তুষার, ঠিক আছে। তাহলে এখানে মূলত সূর্যের আলো মূলত কি করছে, এই যে এখানে অ্যালং উইথ মানে পাশাপাশি, কিসের পাশাপাশি, এই সানলাইট সূর্যের আলোটাও মূলত এই যে উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করছে। প্লান্টস প্রডিউস বায়োম্যাস, হ্যাঁ মূলত প্লান্টস কি উৎপন্ন করে, বায়োম্যাস তৈরি করে, হুইচ এগেইন ক্যান বি টার্নড ইনটু ফুয়েল সাচ অ্যাজ ফায়ারউড, যেটাকে পরবর্তীতে ব্যবহার করা যায় কি হিসেবে, ফুয়েল হিসেবে, পরবর্তীতে এটি কি হয়, রূপান্তরিত হয় ফুয়েলে, এবং পরবর্তীতে এটাকে যেমন ফায়ারউড মানে পোড়ানোর জন্য যে কাঠ অ্যালকোহল রয়েছে এটাতেও মূলত রূপান্তরিত হতে পারে। তাহলে এখান থেকে আমরা বায়োম্যাস বলতে ফায়ারউডকে বোঝাচ্ছি, অ্যালকোহলকে বোঝাচ্ছি, এটসেট্রা, দ্যাট আর কল্ড অ্যাজ বায়ো এনার্জি, এটাকে জৈব শক্তি হিসেবে আমরা উল্লেখ করতে পারি বা ব্যবহার করতে পারি। সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড, বিজ্ঞানীরা মূলত উল্লেখ করেছেন বা হচ্ছে তুলে ধরেছেন, কি চিহ্নিত করেছেন, হাইড্রোজেনকে চিহ্নিত করেছেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স, মানে হাইড্রোজেন হচ্ছে নবায়নযোগ্য শক্তির আরও একটি উৎস, এবং এটাকে বিজ্ঞানীরা নিজেরা বলেছেন ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, এবং প্রাচুর্যতা রয়েছে, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে ইন নেচার, প্রকৃতিতে হাইড্রোজেনের পরিমাণটা অনেক বেশি, অ্যান্ড ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ আ গ্যাস, এবং এটি কখনোই গ্যাস আকারে আলাদা থাকে না, হ্যাঁ ডাজ নট এক্সিস্ট, এটি কখনোই আলাদা থাকে না গ্যাস আকারে। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ, এটি সবসময় কি মিলেমিশে থাকে, উইথ আদার এলিমেন্ট, অন্যান্য উপাদানের সঙ্গে, সাচ অ্যাজ উইথ অক্সিজেন, যেমন এটা অক্সিজেনের সাথে থাকে, টু মেক ওয়াটার, পানি তৈরি করতে অক্সিজেনের সাথে থাকে। হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট, হাইড্রোজেন মূলত কি অন্যান্য উপাদান থেকে আলাদা অবস্থায় থাকে, ক্যান বি বার্ন অ্যাজ এ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি, মানে হাইড্রোজেন যদি সবগুলো থেকে আলাদা করে, সকল উপাদান থেকে আলাদা করে যদি হাইড্রোজেনকে আমরা আলাদা করতে পারি, তাহলে সেই হাইড্রোজেনকে আমরা ফুয়েল হিসেবে পোড়াতে পারি, প্রডিউস ইলেকট্রিসিটি। তার মানে হাইড্রোজেন থেকে কিন্তু কি করা যায়, হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, ঠিক আছে। আওয়ার আর্থস ইন্টেরিয়র কন্টেইনস মোল্টেন লাভা, আমাদের পৃথিবীর যে ইন্টেরিয়র পার্ট মানে ভেতরের অংশটুকু, এক কথা পৃথিবীর গর্ভাশয় যেটা রয়েছে, মানে আমাদের পৃথিবীর যে নিচের অংশটা, হ্যাঁ এই পৃথিবীর নিচের অংশে মূলত কী রয়েছে, মোল্টেন লাভা বা গলিত লাভা রয়েছে। এই গলিত লাভা হুইচ গিভস অফ এক্সট্রিম হিট, যেটার মধ্যে থেকে নির্গত হয় তীব্র তাপ উৎপন্ন হয়, বা তীব্র তাপ মূলত উৎপন্ন হয়, নির্গত হয়। দিস হিট ইনসাইড দ্য আর্থস, মানে পৃথিবীর ভেতরে অভ্যন্তরে যে কী রয়েছে, হ্যাঁ পৃথিবীর অভ্যন্তরে যে প্রডিউস স্ট্রিম, দিস হিট ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর ভিতরে থাকা এই তাপটি তৈরি করতে পারে স্টিমস অ্যান্ড হট ওয়াটার, হ্যাঁ এখানে এক কথা স্রোত তৈরি করতে পারে, এবং সেই দুঃখিত এটা বাষ্প তৈরি করতে পারে, হ্যাঁ স্টিম শব্দের অর্থ হচ্ছে বাষ্প, অ্যান্ড হট ওয়াটার, এবং গরম পানি, হুইচ ক্যান বি ইউজড, যেটাকে ব্যবহার করা যায় জিওথার্মাল এনার্জি, হ্যাঁ ভূতাপীয় শক্তি হিসেবে। জিওথার্মাল এনার্জি শব্দের অর্থ হচ্ছে ভূতাপীয় শক্তি, টু প্রডিউস ইলেকট্রিসিটি, তাহলে যেখানে ভূতাপীয় শক্তিটা হিসেবে ব্যবহার করা যায়, এবং এই ভূতাপীয় শক্তি ইলেকট্রিসিটি বা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ফর হিটিং হোম, এবং এটাকে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য এবং বাড়িঘরকে উষ্ণ করার জন্য মূলত এই জিওথার্মাল এনার্জিকে ব্যবহার করতে পারি, যেটি মূলত আসে থেকে পৃথিবীর অভ্যন্তরীণ হিট বা তাপ থেকে। ওশান এনার্জি, তোমার যে সমুদ্রের যে শক্তি রয়েছে, কামস ফ্রম সেভারাল সোর্সেস, বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, উৎস থেকে। ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ, এই যেখানে স্রোত এবং ওয়েভ মানে কি তরঙ্গের যে একটা শক্তি, ক্যান বি ইউজড, এটি ব্যবহৃত হতে পারে টু প্রডিউস এনার্জি, হ্যাঁ শক্তি উৎপন্ন করতে এটি ব্যবহৃত হতে পারে। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট, সারফেস অফ দ্য ওশান
ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশানস ডেপথ। মানে এক কথায় বলতে গেলে সারফেস মানে ভূপৃষ্ঠ বোঝায়, মানে সমুদ্রের উপরের অংশটা, পানির উপরের অংশ, এবং একদম তলের নিচের অংশটা বোঝাচ্ছে। উপরের অংশটা বেশি তাপ পায় কিন্তু নিচের অংশটা ততটা তাপ পায় না, সেটাই বলছে। ওশান ডেপথ মানে গভীরতায় যতটুকু তাপ পায় তার চেয়েও বেশি তাপ পায় হচ্ছে উপরের যে সারফেসটা সেটা। দ্য টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড, এই যে তাপমাত্রার পার্থক্য, এটাকেও ব্যবহার করা যায় অ্যাজ এনার্জি সোর্স টু, এটাও শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা চলো একটু প্রশ্নটা সমাধান করি। 1 নম্বর প্রশ্নে কি আছে, তোমরা যদি 1 নম্বর প্রশ্নটা একটু দেখো। 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য মেজর প্রবলেম উইথ ফসিল ফুয়েল। ফসিল ফুয়েলের প্রধান সমস্যাটা আসলে কি? হ্যাঁ, আমরা জানি যে তারা কি ঘটাচ্ছে, তারা মূলত এখানে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে, এটাই প্রধান সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। হোয়াট ইজ প্রডিউসড হোয়েন ওয়াটার ভ্যাপার স্টার্টস ইনটু রেইন স্নো অ্যান্ড ফ্লো ডাউন হিল। যখন মূলত কি তৈরি হচ্ছে, তোমার পানি যখন কোথায় রূপান্তরিত হচ্ছে, বৃষ্টির পানিতে রূপান্তরিত হচ্ছে বা তুষারে পরিণত হচ্ছে, এবং কি ডাউনহিল, ফ্লো ডাউনহিল, এবং পাহাড়ের চূড়া দিয়ে নিচে নেমে আসছে, তখন মূলত আমরা দেখতে পাচ্ছি কী ধরনের শক্তি তৈরি হচ্ছে। আমরা জানি এখান থেকে, এই স্রোত থেকে হাইড্রো ইলেকট্রিক শক্তি, তাই না, এটা তৈরি হচ্ছে। এটা আমরা যখন পড়ছিলাম পড়ার মধ্যে দেখেছি। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, প্রচুর পরিমাণে রয়েছে, কোনটি প্রচুর পরিমাণে রয়েছে? আমরা পড়ানোর সময় দেখলাম না যে আমরা মূলত হাইড্রোজেনকে আমরা প্রচুর পরিমাণে দেখেছি। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন নেচার আইডেন্টিফাইড অ্যাজ রিনিউয়েবল এনার্জি সোর্সেস। মানে এক কথা রিনিউয়েবল, নতুন করে তৈরি করা যায়, অবশ্যই সেটা হাইড্রোজেন হবে। ঠিক আছে, 4 নম্বরে গিয়ে দেখি। ফাইনাইট মিনস, হোয়াট ডাজ ফাইনাইট মিনস ইন দ্য কনটেক্সট অফ এনার্জি সোর্সেস। শক্তির যে কী বলা হয়েছে, ফাইনাইট। এখানে ফাইনাইট বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে? ফাইনাইট বলতে সসীম বোঝানো হয়। সসীম মানে এক সময় শেষ হয়ে যাবে, তাহলে অবশ্যই লিমিটেড, অবশ্যই এটা অ্যান্সার কী হবে? লিমিটেড হবে। আমরা ই নম্বর প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ রিপ্লেনিশড, রিপ্লেনিশ শব্দের অর্থ কী বলো? হোয়াট ডাজ রিপ্লেনিশড মিন রিগার্ডিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস। এখানে মূলত আমরা রিগার্ডিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এই রিনিউয়েবল এনার্জি সোর্সেস কথাটার মধ্যে যখন আমরা রিপ্লেনিশড কথাটা পেলাম, বা রিগার্ডিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস সম্বন্ধে আমরা যখন দেখলাম যে রিপ্লেনিশড কথাটা যুক্ত করা হয়েছে, রিপ্লেনিশড মানে ঘাটতি পূরণ হওয়া, তাহলে এখানে আমরা বলবো কি? রিস্টোরড হওয়া, তাই না? যতটুকু ক্ষয় হয় ঠিক ততটুকু আবার পূরণ হয়ে যায়, তাহলে এখানে আমাদের অ্যান্সার কী আসবে? আমাদের অ্যান্সারটি আসবে ঘাটতি পূরণ হওয়া। ঠিক আছে, এরপরের অংশটুকু যদি দেখি, এফ নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? হোয়াট ইজ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট। হোয়াট ইজ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্ট, এখানে মূলত কি বোঝানো হয়েছে? অফ ফসিল ফুয়েলস অন দ্য এনভায়রনমেন্ট। এখানে প্রকৃতির উপরে মূলত এই যে ফসিল ফুয়েলের প্রভাবটা কী, ফসিল ফুয়েলের প্রভাবটা কী, এটা কী করে? এটি আমরা জানি ইনক্রিজড এয়ার পলিউশন। এটি সরাসরিভাবে কী করে? এয়ার পলিউশনকে বাড়িয়ে দেয়, তাই না? এক কথায় এটি এয়ার পলিউশন বাড়িয়ে দেয়। ফসিল ফুয়েলের এক কথায় এটি এয়ার পলিউশন বাড়ায়, এটাই হচ্ছে সরাসরি একটি প্রভাব। সবার শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। হোয়াট ডাজ জিওথার্মাল রেফার টু ইন দ্য প্যাসেজ। হোয়াট ডাজ জিওথার্মাল রেফার টু ইন দ্য প্যাসেজ। এখানে জিওথার্মাল বলতে কী বোঝাচ্ছে? জিওথার্মাল মানে হচ্ছে ভূতাপীয় বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? আমরা দেখেছিলাম আর্থস ইন্টারনাল হিট, মানে পৃথিবীর অভ্যন্তরীণ যে শক্তিটা আছে, অভ্যন্তরীণ বলতে উপরের অংশ না, আমরা যে বাতাসে শ্বাস নিচ্ছি এটা না, আমরা যে ভূমির উপরে দাঁড়িয়ে আছি সেই ভূমির নিচের অংশটুকুর যে তাপটা, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে জিওথার্মাল এনার্জি বা ভূতাপীয় শক্তি। যাই হোক শিক্ষার্থীরা, আমরা এটুকু কমপ্লিট করেছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে আমরা যাব, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। হোয়াট ক্যান সানলাইট বি ইউজড ফর। সূর্যের আলোকে কীভাবে বা কী হিসেবে ব্যবহার করা যায়। আর হচ্ছে হোয়াট ইজ বায়োম্যাস। বায়োম্যাস কি? হাউ ইজ ইট টার্নড ইনটু বায়ো এনার্জি, এবং এটাকে কীভাবে এখানে তোমার বায়ো এনার্জি বা হচ্ছে শক্তি হিসেবে মূলত ব্যবহার করা যায়। চলো আমরা অ্যান্সারে চলে যাই। ওকে, আমাদের প্রশ্নে আমরা চলে আসছি সানলাইট নিয়ে। সানলাইট ক্যান বি ইউজ, সূর্যের আলো কী জায়গায় কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। সানলাইট ক্যান বি ইউজড ফর ভ্যারিয়াস পারপাস, বিভিন্ন কারণে মূলত এটি ব্যবহৃত হতে পারে। সূর্যের আলো বিভিন্ন কারণে আমরা ব্যবহার করতে পারি। তারপরে সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজ। সানলাইট মূলত ইউজড বা ব্যবহৃত হতে পারে ফর হিটিং, কী কারণে? হিটিং অ্যান্ড লাইটিং হোম, হ্যাঁ, কী করতে? ঘর বাড়িকে উষ্ণ করতে এবং আলোকিত করতে বা আলো জ্বালাতে। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন করতে। অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, এবং অন্যান্য বাণিজ্যিক এবং শিল্প সংক্রান্ত ব্যবহারে মূলত আমরা
সূর্যের আলোকে ব্যবহার করতে পারি। সূর্যের আলো হচ্ছে যেহেতু রিনিউয়েবল এনার্জি, এটাকে আমরা মূলত ব্যবহার করতে পারি। তাহলে বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি আমরা। সানলাইট আর সোলার এনার্জি, এটা মূলত ব্যবহৃত হতে পারে কোথায় কোথায়? বাড়িঘরকে আলোকিত করার জন্য, উষ্ণ করার জন্য, পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, এবং সবার শেষে গিয়ে বাণিজ্যিক এবং শিল্প সংক্রান্ত যত ব্যবহার রয়েছে এগুলোতে মূলত আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের বি নম্বর প্রশ্ন যেটা ছিল, আমরা বি নম্বর প্রশ্নে দেখেছিলাম যে বায়োম্যাস সম্বন্ধে, বায়োম্যাস জিনিসটা কি এবং এটাকে কিভাবে মূলত বায়ো এনার্জিতে রূপান্তরিত করা যায়। আচ্ছা, বায়োম্যাস ইজ আ রিনিউয়েবল অর্গানিক ম্যাটেরিয়াল। এটা হচ্ছে রিনিউয়েবল মানে হচ্ছে ব্যবহার, মানে পুনরায় উৎপাদনযোগ্য অর্গানিক ম্যাটেরিয়াল, জৈব ধাতব পদার্থ বোঝায়, জৈব ধাতব পদার্থ বোঝায়। দ্যাট কামস ফ্রম, যেটি মূলত আসে প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, যেটি প্রাণী থেকে এবং উদ্ভিদ থেকে আসে। দিস বায়োম্যাস ক্যান বি টার্ন ইনটু, এটাকে কি করা যায়? টার্ন ইনটু, রূপান্তরিত করা যায়। কোথায়? ফুয়েলস। কোথায় রূপান্তরিত করা যায়? জ্বালানিতে রূপান্তরিত করা যায়। সাচ অ্যাজ, যেমন ফায়ারউড রয়েছে, অ্যালকোহল রয়েছে, এটসেট্রা, অ্যান্ড দ্যাট আর কল্ড বায়ো এনার্জি। তাহলে বায়োম্যাসকে রূপান্তরিত করা যায় কিসে? ফুয়েলে। বায়োম্যাসকে আমরা রূপান্তরিত, বায়োম্যাস আসে কি থেকে? বায়োম্যাস আসে হচ্ছে মানবদেহ থেকে, মানে এক কথা প্রাণী থেকে এবং উদ্ভিদ থেকে, এবং এটাকে আমরা কি করতে পারি? রূপান্তরিত করতে পারি জ্বালানিতে। কোথায় ব্যবহার করতে পারি? জ্বালানিতে ব্যবহার করতে পারি। এবং এটাই মূলত কি, এটাকেই মূলত আমরা পরবর্তীতে কি বলছি? বায়ো এনার্জি বলে নামকরণ করছি, তাই তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, অ্যান্সারটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই হবে। ওকে, চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। হোয়াই ইজ রিলায়েন্স অন ফসিল ফুয়েলস প্রবলেমেটিক? হোয়াই ইজ রিলায়েন্স অন, এই যে রিলায়েন্স শব্দের অর্থ হচ্ছে নির্ভরতা। হ্যাঁ, কেন এই যে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা, এই জিনিসটা কেন প্রবলেমেটিক বা সমস্যা তৈরি করে? হ্যাঁ, ফসিল ফুয়েলসের উপরে নির্ভরতা কেন সমস্যা তৈরি করে? আর পরের প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান দ্য ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ বি ইউজ টু প্রডিউস এনার্জি? কীভাবে এই যে তোমার সমুদ্রের যে শক্তি, এই যে এখানে কিসের শক্তি? তরঙ্গ এবং ঢেউয়ের শক্তিকে কিভাবে শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হয়। তাহলে ফসিল ফুয়েল কেন, ফসিল ফুয়েলের উপরে এত নির্ভরশীলতা কেন আসলে সমস্যার সৃষ্টি করছে? চলো দেখি। এটা একটা সময় শেষ হয়ে যাবে, এটাও যেমন সত্য, প্লাস হচ্ছে এটার একটা সরাসরি একটা প্রভাব রয়েছে, তাই না? কিসের উপরে? পরিবেশের উপরে একটা বাজে প্রভাব রয়েছে সরাসরিভাবে, যেটা আমরা মূলত দেখতে পারি। আচ্ছা দেখো, ফসিল ফুয়েল সাচ অ্যাজ, যেমন অয়েল, কোল, গ্যাস এটসেট্রা হ্যাভ ডিরেক্টলি পলিউটিং ইম্প্যাক্ট। এটার কি রয়েছে? রয়েছে পলিউটিং ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে দূষণকারী একটা প্রভাব অন আর্থস এনভায়রনমেন্ট। কিসের উপরে? পৃথিবীর পরিবেশের উপরে। রেজাল্টিং ইন, যেটি মূলত ফলাফল হিসেবে কি নিয়ে আসছে? অ্যান ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং, যেটি মূলত এখানে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে বা হচ্ছে তোমার কি বৈশ্বিক উষ্ণায়ন ঘটাচ্ছে। তাই রিলায়েন্স অন ফসিল ফুয়েল ইজ প্রবলেমেটিক। এক কথায় বলতে গেলে আমরা সরাসরি বলতে পারি ফসিল ফুয়েল যারা রয়েছে তাদের একটা সরাসরি প্রভাব রয়েছে কিসের উপরে? পলিউটিং ইম্প্যাক্ট রয়েছে আর্থস এনভায়রনমেন্ট, পৃথিবীর পরিবেশের উপরে একটা সরাসরি প্রভাব রয়েছে। রেজাল্টিং ইন, যেটি মূলত ফলশ্রুতিতে কি তৈরি করছে? মূলত বাড়িয়ে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। দিস রিলায়েন্স অফ ফসিল ফুয়েল, এই যে তোমার নির্ভরতা ফসিল ফুয়েলের উপরে, এই জন্য এটি মূলত কি? এই জন্য এটি হচ্ছে সমস্যার সৃষ্টি করছে। এক কথা বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে এদের কারণে, যার কারণে মূলত এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরপরের প্রশ্নটা আমরা দেখেছিলাম যে তোমার মূলত কিভাবে টাইড অ্যান্ড ওয়েভকে কীভাবে শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা যাচ্ছে। হ্যাঁ, মানে সমুদ্রের যে ঢেউ, স্রোত এবং পাশাপাশি তরঙ্গকে কিভাবে আমরা ব্যবহার করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডি নম্বর প্রশ্নটা একটু পড়বো। চলো ডি নম্বর প্রশ্নটাকে পড়ে আসি। ডি নম্বর, ই নম্বর দুইটা প্রশ্নই পড়ে আসবো। চলো এখান থেকে আমরা মূলত দেখে আসি। আচ্ছা, আমাদের ডি নম্বর প্রশ্নটা কী ছিল? দেখো, ডি নম্বর প্রশ্নটি হচ্ছে, হাউ ক্যান দ্য ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ, তরঙ্গ এবং স্রোত কিভাবে মূলত এই যে স্রোতের মাধ্যমে যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তি কিভাবে শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হয়। শক্তি উৎপন্ন করতে মূলত কিভাবে তোমার সমুদ্রের যে স্রোতের শক্তি বা হচ্ছে তরঙ্গের শক্তিটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। এরপর একটা রয়েছে কি, এক্সপ্লেন টু আর 3 সেন্টেন্সেস হোয়াই ফসিল ফুয়েলস আর কনসিডার্ড ফাইনাইট এনার্জি সোর্সেস। কেন এটাকে ফসিল ফুয়েলকে সসীম বা লিমিটেড কেন ধরা হয়? ঠিক আছে, এটাকে কেন লিমিটেড ধরে নেওয়া হচ্ছে? চলো আমরা সেই অংশটুকু দেখে আসি। তাহলে প্রথমত কিভাবে এই শক্তিটাকে
মানে এক কথায় তরঙ্গ এবং শক্তিকে কিভাবে তরঙ্গ এবং ওয়েভ মানে শক্তিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বা শক্তি তৈরিতে কিভাবে ব্যবহার করা হচ্ছে, চলো আমরা এই অংশটুকু নিয়ে আগে পড়াশোনা করে আসি। দেখো এই যে এখানে কি বলেছে, দ্য সারফেস অফ দ্য ওশান, সারফেস হলো তোমার সমুদ্রের যে পৃষ্ঠ আর কি। সমুদ্র পৃষ্ঠ বলতে কি বোঝাচ্ছে, যখন সমুদ্রে যে এই পর্যন্ত ঢেউ উঠতেছে, হ্যাঁ, এই যে ওপরের অংশটা যেটা, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে। এই যে সমুদ্র পৃষ্ঠ যেটা গেটস মোর হিট, এটি মূলত কি পাচ্ছে, তাপ পাচ্ছে ফ্রম দ্য সান, কোথা থেকে, সূর্য থেকে। দেন দ্য ওশানস ডেপথ, মানে সমুদ্রের গভীরতার চেয়ে বেশি। এক কথা সমুদ্র যদি এইখান থেকে ঢেউ শুরু হয়, কয়েক হাজার কিলোমিটার দূরে হচ্ছে তোমার ভূমি, তাই না। এখন এইখানে সূর্যের কারণে যে হিটটা সে পাচ্ছে, এই উপরের অংশ যে হিট পাচ্ছে, নিচের অংশ কিন্তু তত হিট পাচ্ছে না, হ্যাঁ, ততটা হিট কিন্তু নিচের অংশ পাচ্ছে না, যার কারণে ওপরের অংশের তাপমাত্রা এবং নিচের অংশের পানির তাপমাত্রা কিন্তু আলাদা। এই যে পানির তাপমাত্রার যে পার্থক্যটা, এটাই এখানে বলা হয়েছে যে দেখো দিস টেম্পারেচার ডিফারেন্স, এই যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যটি মূলত কি ঘটাচ্ছে, এই যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যের কারণেই মূলত এই যে তোমার তরঙ্গ এবং কিসের সৃষ্টি হচ্ছে, ঢেউয়ের সৃষ্টি হচ্ছে ইন দ্য ওশান, সমুদ্রে। তাহলে এখানে মূলত আমরা জানি যে মানে এখান থেকে শিখতে পারলাম, যখনই কোথাও ঢেউয়ের সৃষ্টি হয় বা তরঙ্গের সৃষ্টি হয়, এটা দ্বারা বুঝতে হবে তোমার ওপরের অংশের পানির তাপমাত্রা এবং নিচের অংশের পানির তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। যখনই বেশি হবে তখনই মূলত আমরা বুঝতে পারবো যে এখানে কি ঘটছে, ঢেউ এবং স্রোত বা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। দিস টাইড অ্যান্ড ওয়েভ হ্যাভ ফোর্স, এটার যে একটা শক্তি রয়েছে, এবং হুইচ ক্যান বি, যেটাকে মূলত ব্যবহার করা হয়, হুইচ ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি, যেটাকে শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হচ্ছে। কি করতে, যেটাকে মূলত শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা হচ্ছে। সবার শেষের প্রশ্নটা আমরা করেছিলাম, দেখো কি ফসিল ফুয়েল সম্বন্ধে বলা হয়েছে, কেন এটাকে আমরা সসীম বলি বা একটা সময় শেষ হয়ে যাবে, লিমিটেড কেন বলি। ফসিল ফুয়েল সাচ অ্যাজ, মানে এগুলোকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অয়েল, কোল আর গ্যাস, এগুলো হচ্ছে ফসিল ফুয়েলস। এগুলো হচ্ছে আর নন রিনিউয়েবল সোর্সেস, এগুলো হচ্ছে নবায়ন অযোগ্য শক্তি অফ এনার্জি, শক্তির নবায়ন অযোগ্য একটা কি উৎস, শক্তির নবায়ন অযোগ্য উৎস। তাহলে ফসিল ফুয়েলকে শক্তির নবায়ন অযোগ্য উৎস বলা হয়, বা হচ্ছে এগুলো হচ্ছে নবায়ন অযোগ্য উৎস থেকে আসা একটা শক্তি বা হচ্ছে জ্বালানি। দে আর নট রিপ্লেনিশ, তারা কখনোই কি হয় না, এদের ঘাটতি কখনোই পূরণ হয়ে যায় না ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে, মানে এটা কখনোই রিপ্লেনিশড হয় না বা হচ্ছে তোমার কি ঘাটতি পূরণ হয় না। ডিউ টু রিলায়েন্স, এই যে নির্ভরতা, অন দেম কনস্ট্যান্টলি, মানে এগুলোর উপরে বারবার বা হচ্ছে কনস্ট্যান্টলি তীব্রভাবে যে আমরা কি করি, এটার উপর নির্ভর করি। দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম, পৃথিবী খুব দ্রুতই এগুলোকে কি করে ফেলবে, পৃথিবী যেহেতু আমরা এটার উপরে খুব নির্ভরশীল, এই নির্ভরশীলতা হওয়ার কারণে পৃথিবী খুব দ্রুতই এটাকে কি করবে, পৃথিবী থেকে এগুলো শেষ হয়ে যাবে বা পৃথিবী এগুলোকে হারিয়ে ফেলবে। দ্যাটস ওয়াই, এজন্য ফসিল ফুয়েলস আর কনসিডার্ড, ফসিল ফুয়েলকে ধরে নেওয়া হয় ফাইনাইট এনার্জি সোর্সেস। কোনো কিছুর উপরে যদি আমাদের ব্যবহার বেশি থাকে তাহলে সেই জিনিসটা একটা সময় শেষ হয়ে যায়, সেটা আমরা জানি। এ কারণেই মূলত একটা সময় গিয়ে এটা শেষ হয়ে যাবে, আর যেহেতু একটা সময় শেষ হয়ে যাবে এজন্য এটাকে ফাইনাইট বা হচ্ছে সসীম বলে ধরে নেওয়া হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিলেট বোর্ড 2025-এর যে প্রশ্নটি ছিল সেটা আমরা সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে আমি মাহমুদুল শিফাত চলে আসবো নতুন আরেকটি ভিডিও ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।